ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে টাইপস অফ ক্লে মিনারেলস। তিনটা ক্লে মিনারেলস আছে আমাদের। যে ক্লে মিনারেলস গুলোকে কোনটাকে অ্যাকচুয়ালি কি বলছি, তিনটা কি কি আমি তোমাদেরকে উপর আগে লিখে দিই। ওকে ফাইন। সো যেটা বলছিলাম, যে আমাদের বেসিক্যালি ক্লে মিনারেলস হচ্ছে, এই যে দেখো, থ্রি ইম্পর্টেন্ট ক্লে মিনারেলস। সো ক্লে মিনারেলস হচ্ছে তিনটা। একটা নাম হচ্ছে আমাদের, একটা নাম হচ্ছে কাওলিনাইট, আরেকটা নাম হচ্ছে ইলাইট। ম্যাম, এগুলো কি টাইপস এর মধ্যে আসবে? হ্যাঁ, এগুলো টাইপস এর মধ্যে। এই যে থ্রি, এই যে দেখো এখানে সেকেন্ড কোশ্চেন আমি শুরু করছি, যে থ্রি ইম্পর্টেন্ট ক্লে মিনারেলস। একটা হচ্ছে কাওলিনাইট, ফার্স্টটা হচ্ছে কাওলিনাইট, সেকেন্ডটা হচ্ছে ইলাইট, থার্ডটার নাম হচ্ছে মন্ট মরিলোনাইট। ঠিক আছে, একটু পরে দেখবে এগুলো আসবে আরো। আমি জাস্ট তোমাদেরকে এখন একবার বলে নিলাম যে কোনটা কি। তো এই তিনটা কিভাবে গঠিত হয় একটু আগে আমরা দেখলাম, যেটা সিলিকা শিট আর হচ্ছে অক্টাহেড্রাল শিট, এগুলো মিলে হচ্ছে এগুলো গঠিত হয়। ঠিক আছে, তো আমরা তাহলে একটু যাই। এই তিনটা নাম তো আমরা দেখলাম। তো এখন আমরা একটু যাই, দাঁড়াও একটা মিনিট। ওকে ফাইন, সো আমরা এখন যেটাতে যাচ্ছি, আমরা একটু ফিগারে যাই। এটার জন্য কিন্তু ফিগার মাস্ট। মাস্ট মানে মাস্ট, তোমাদের বইয়ে অনেক সময় দেখবা যে ফিগারটা একটু ঘোলা, শেপটা বোঝা যায় না। সো যদি এরকম হয় তাহলে এখান থেকে তোমাদের কাছে যেহেতু সফট কপি দেয়া আছে, সো সফট কপি দেখে ফিগারটা কিন্তু শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, এখন আসি আমরা, খেয়াল করো একটু। ম্যাম, এই ফিগারটা নাকি আগের হ্যাঁ, ফিগারটা? এইটা আগের ফিগার, তো এটা এটা তো শিখতে না করছি। জি। ওটার জন্য তো আছে, ওটা তো ডিফারেন্ট কোশ্চেন, এটা আবার ডিফারেন্ট কোশ্চেন। ঠিক আছে। ম্যাম এখানে ফিগার কি ABC তিনোটা? হ্যাঁ, তিনোটাই। এটা কি ফিগারটা কি খুব কঠিন? সোজা না ফিগারটা? না ম্যাম। জাস্ট শেপ, তোমাকে জাস্ট আমি বলতেছি, শেপের কথা বলতেছি। আচ্ছা, প্রথমটা ছিল সিলিকা শিট। মনে আছে সিলিকা শিট আমরা একটু আগে পড়লাম, গিপসাইট শিটও আমরা একটু আগে পড়লাম। তো এই দুইটা শিট মিলে হচ্ছে সামহাও আমাদের এই তিনটা ক্লে মিনারেল গঠন করে। সো প্রথমে আসি আমরা, একটু আগে আমি নাম দেখাচ্ছিলাম কি, কাওলিনাইট, এই যে কাওলিনাইট। সেকেন্ড হচ্ছে ইলাইট, থার্ডটা হচ্ছে মন্ট মরিলোনাইট। তোমরা তোমাদের পড়ার জন্য তোমরা কি করবা, তিনটাকে পাশাপাশি নোট ডাউন করে শিখবা, তাহলে তোমাদের নামগুলো মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, চ্যাপ্টার টুতেই যা একটু থিওরি আছে। থিওরি বলতে এখানে একটু কিছু নাম তোমাদের অপরিচিত মনে হচ্ছে বা একটু কঠিন মনে হচ্ছে, অন্য চ্যাপ্টার গুলোতে কিন্তু এরকম এত কঠিন কঠিন নাম নাই। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমাদের ফার্স্টে আসি আমরা কাওলিনাইট। কাওলিনাইটটা কি? কাওলিনাইট হচ্ছে দেখো গিপসাইট শিট আর সিলিকা শিট দিয়ে গঠিত। ওকে, দেখো, একটা গিপসাইট শিট, তার নিচে একটা সিলিকা শিট, আবার একটা গিপসাইট শিট এবং একটা সিলিকা শিট, এই দুইটা তোমার শিট দিয়ে এই টোটাল হচ্ছে ক্যারোলিনাইটটা গঠিত। এরকম কি শুধু দুইটা এরকম থাকবে না, এরকম আরো অনেকগুলা নিচে নিচে পাশে পাশে এরকম অনেক কিছু থাকবে। তো এটা টোটাল কিরকম হতে পারে? দেখো, এটা টোটাল সাইজ হচ্ছে 7.2 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত মিটার বলতে পারবা? 10 × 10। 10⁻10 মিটার, তাই না? খুবই ছোট, খুবই খুবই ছোট। আমরা তো নিশ্চয়ই জানি যে 1 অ্যাংস্ট্রম, এটা আমরা পড়ে আসছিলাম আগে, রাইট? 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10 মিটার, রাইট? মনে আছে তো নাকি আমাদের? হ্যাঁ মানুষ। জি মিস। তার মানে কি বুঝতে পারতেছি এটা কতটা ক্ষুদ্র? এটা কিন্তু অনেক ক্ষুদ্র, যেটাকে মনে করো খালি চোখে ইম্পসিবল, এটাকে মানে খুব এক্সট্রা অর্ডিনারি মাইক্রোস্কোপিক ফিগার দেখে তারপর এই শেপটা আমাদের বুঝতে হয়েছে। একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম যে সিলিকা শিটটা কিন্তু উপরে বা নিচে একটু কিন্তু বাড়ানো, এক্সটেন্ডেড অবস্থায় আছে, দেখতে পাচ্ছি শেপটা আমরা। গিপসাইট শিট হচ্ছে রেক্টাঙ্গুলার, সিলিকা শিট হচ্ছে তোমার ট্রাপিজয়েডাল শেপের। ঠিক আছে, এই শেপ গুলো কিন্তু মাথায় রাখবা, পরীক্ষার সময় এই জিনিসগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়। এটা কিন্তু মাস্ট, এই ফিগারটা কিন্তু মাস্ট, এবং এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। তো
তোমরা অনেক সময় এই নামগুলো পাবা, ক্যাওলিনাইট, ইলাইট, মন্ট মরিলোনাইট। এই তিনটার নাম কিন্তু তোমরা অনেক সময় পাবা। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমাদের 7.2 অ্যাংস্ট্রমটা কি। একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের দূরত্ব হচ্ছে 7.2 অ্যাংস্ট্রম। তাহলে এটাকে 10⁻⁻10 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা কতটা মানে কাছাকাছি বেসিক্যালি। তাহলে এই দুটার ডিস্টেন্স হচ্ছে 7.2 অ্যাংস্ট্রম। ঠিক আছে। এবং একটা কি, একটা গিপসাইট শিট, একটা সিলিকা শিট, আবার একটা গিপসাইট শিট আর একটা সিলিকা শিট, মানে 1:1 ল্যাটিসে এটা গঠিত। ক্যাওলিনাইটটা আমি এখন আছি ক্যাওলিনাইটে। ঠিক আছে। ক্যাওলিনাইটটা কি 1:1 ল্যাটিসে গঠিত। এতটুকু বুঝছি। ম্যাম এখানে মাঝে তো কোনো ফাঁকা থাকে না তাই না, মানে পাশাপাশি তো থাকবে সবগুলো। হ্যাঁ, এখানে একটা বন্ডিং থাকে। এই বন্ডিংটা কি দিয়ে গঠিত আমি বলছি, মানে মাঝখানে তো এরকম এত ফাঁকা তো আর থাকে না, এটা তো খুবই ক্ষুদ্র, মানে খুবই সামান্য, মানে খুবই সামান্য। যে সামান্যটার মধ্যে থাকে কি, হাইড্রোজেন থাকে। এই যে আমি এখন আসি এখানে, দেখো এটা সম্পর্কিত অনেক কিছু আসতে পারে পরীক্ষায়। এটা সম্পর্কিত আসতে পারে ডেসক্রাইব ক্লে মিনারেলস বা ডেসক্রাইব দ্য টাইপস অফ ক্লে মিনারেলস। তখন কি করবা, তখন হচ্ছে তিনটা টাইপের সবকিছু এখানে দেখো আমি পড়াচ্ছি একটু পরে, তখন সবকিছু দিবা। অথবা আসতে পারে তিনটা ডিফারেন্স। ঠিক আছে। তো ডিফারেন্স আসলেও যেন তোমরা পারো এমন ভাবে শিখবা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবার আসি দেখো, কাওলিনাইট কনসিস্ট অফ repeating layers of elemental silica gibbsite sheet in a 1:1 ল্যাটিস as shown in figure 2.11, যেটা আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে। এই বুঝছো, এই এই লাইনটা কি বুঝছো, জি ম্যাম। যে একটা সিলিকা থাকবে একটা গিপসাইট থাকবে, এবং এই দুইটার ল্যাটিসটা কি 1:1, মানে একটা সিলিকা একটা গিপসাইট, দ্যাটস ইট, 1:1 ল্যাটিস। এটা কি বলতেছে, এবং রিপিটেটিং লেয়ার, এটা অনেকগুলো লেয়ার থাকবে। এখানে জাস্ট আমরা দুইটা লেয়ার দেখতে পাচ্ছি। ওকে। এবং দেখো প্রত্যেকটা লেয়ার কতটুকু দূরত্বে আছে, 7.2 অ্যাংস্ট্রম থিক, মানে একটা থেকে একটা ডিস্টেন্স হচ্ছে 7.2 অ্যাংস্ট্রম। ওকে। এবং বলা হচ্ছে এই যে 7.2, যেখানে একটু আগে বললা যে ফাঁকা জায়গাটা কি ফাঁকা থাকবে, বেসিক্যালি ফাঁকা থাকে না, এখানে থাকে হচ্ছে হাইড্রোজেন। মানে এটা যে একত্রে লেগে থাকে, এই লেগে থাকার মেইন তোমার হচ্ছে মলিকিউল হচ্ছে এখানে হাইড্রোজেন। দ্য লেয়ার্স আর হেল্ড টুগেদার বাই হাইড্রোজেন বন্ডিং, মানে এটার যে বন্ডিংটা ক্রিয়েট হয়ে থাকে সেটা হাইড্রোজেনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে। জি আর ম্যাম। শুনতেছো তোমরা, একটু রেসপন্স করো। হ্যাঁ, আমি তো আসলে তোমাদেরকে দেখতে পাচ্ছি না, সো একটু রেসপন্স না করলে আসলে আমি বুঝতেছি না যে তোমরা শুনতেছো বা বুঝতেছো কিনা। আচ্ছা, তারপরে আসি আমরা। এরপর দেখো তারপর কি বলতেছে, কাউলিনাইট অকার্স অ্যাট প্লাটিলেটস ইচ উইথ এ ল্যাটারাল ডাইমেনশন অফ 1000 to 20,000 অ্যাংস্ট্রম। ল্যাটারাল ডাইমেনশন মানে কি, পাশাপাশি, মানে এই বরাবর, এই বরাবর ডাইমেনশন কত হতে পারে, 1,000 থেকে 20,000 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে। 20,000 অ্যাংস্ট্রম কিন্তু খুবই 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 ক্ষুদ্র। ঠিক আছে। তোমরা 10⁻⁻10 দিয়ে গুণ দিলেই বুঝতে পারবা কতটা ছোট এটা। দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট ল্যাটারালি মানে পাশাপাশি এটার ডাইমেনশন হতে পারে 1,000 থেকে, রেঞ্জ শুরু হয় 20,000 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে। এবং থিকনেস, থিকনেস মানে টোটাল হাইট, টোটাল হাইট কত হতে পারে, একটা থেকে একটা লেয়ারের ডিস্টেন্স তো দেখলাম কত, 7.2 অ্যাংস্ট্রম, বাট টোটাল হাইট হতে পারে 100 to 1,000 অ্যাংস্ট্রম। 100 থেকে 1,000 অ্যাংস্ট্রম পর্যন্ত টোটাল থিকনেস হতে পারে। বুঝছি আমরা। জি ম্যাম। জি ম্যাম। ওকে, ফাইন। দেন এখানে আরেকটা কথা আমাদের আছে, স্পেসিফিক সারফেস। তোমরা এই কথাটা তোমরা এইচএসসি লেভেলে বা হচ্ছে এসএসসি লেভেলে তোমরা শুনে আসছো, স্পেসিফিক সারফেস। হোয়াট ইজ স্পেসিফিক সারফেস, দেখো, দ্য সারফেস এরিয়া অফ দ্য ক্যালডিনাইট পার্টিকেলস পার ইউনিট মাস, মানে সারফেস এরিয়া পার ইউনিট মাস, পার গ্রামে কতটুকু এরিয়া তার মধ্যে আছে, সেটা কত, 15 মিটার স্কোয়ার পার গ্রাম। এটা হচ্ছে আমাদের কি, স্পেসিফিক সারফেস। দেখো, দ্য সারফেস এরিয়া পার ইউনিট মাস ইজ ডিফাইন্ড অ্যাজ স্পেসিফিক সারফেস। তোমার ডেফিনেশনটা লেখা লাগবে না, বাট তোমার জানা থাকা লাগবে স্পেসিফিক সারফেসটা কি। সেটা কত, সারফেস এরিয়া হচ্ছে আমাদের 15 মিটার স্কোয়ার পার গ্রাম। ঠিক আছে। এটা শুধু ক্যারোলিনাইটের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে। এবার আসি আমরা একটু, এবার তোমরা আমাকে বলো, একটু আগে যে আমরা দেখলাম কয়েকটা ডিফারেন্স আমরা দেখলাম, প্রথমটা কি, আমি একটু লিখে দিই এখানে। একটা দেখলাম হচ্ছে আমাদের
আমাদের দেখলাম হচ্ছে একটা লেয়ার থেকে একটা লেয়ারের থিকনেস দেখলাম, ঠিক আছে, থিকনেস। তারপর দেখলাম ল্যাটারাল ডাইমেনশন। তারপর দেখলাম হচ্ছে আমাদের টোটাল হাইট বা টোটাল থিকনেস। দেন দেখলাম হচ্ছে মাঝখানে যে বন্ডিং সেটা। তারপরে আমরা আরো দেখলাম হচ্ছে স্পেসিফিক সারফেস, স্পেসিফিক সারফেস দেখলাম, ঠিক আছে। এই কয়টা জিনিসের মধ্যে আমরা এখানে দেখো তো, এই জায়গায় আমরা এক দুটো ডেফিনেশন কিন্তু ইজিলি বলে ফেলতে পারতেছি। কি বলতে পারতেছি দেখো তো, ইলাইটের ক্ষেত্রে কি বলা যেতে পারে, আমাকে কেউ বলতে পারবা? ম্যাম 1:2 ল্যাটিস। রাইট, 1:2 ল্যাটিস, ফাইন। তারপরে আর কি কি হতে পারে দেখো, মানে তোমাদের ফিগারটা দেখে কি মনে হচ্ছে সেটা আমাকে বলো। মাঝখানে বন্ড পটাশিয়াম, মাঝখানের এক্স্যাক্টলি, বন্ড পটাশিয়াম থাকবে। হ্যাঁ একটু আগে ছিল হাইড্রোজেন, এখন হচ্ছে পটাশিয়াম, রাইট। তারপরে আর একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের ডিস্টেন্স হবে 10 অ্যাংস্ট্রম। এক্স্যাক্টলি। আমরা এখান থেকে জাস্ট ফিগার দেখি তিনটা আমরা ডিফারেন্স কিন্তু বলে দিতে পারতেছি। একটা হচ্ছে কি, যে আমাদের থিকনেস মানে একটা লেয়ার থেকে একটা লেয়ারের থিকনেস সেটা হচ্ছে 10 অ্যাংস্ট্রম। তারপর বন্ডিং হচ্ছে আমাদের কি পটাশিয়াম বন্ডিং, এবং হচ্ছে কি আমাদের ল্যাটিস হচ্ছে কি 1:2, মানে একটা গিপসাইড শিট, তার উপরে সিলিকা নিচে সিলিকা। বুঝছো তোমরা? জি ম্যাম। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু ধরে ইয়েস তারপর একটু ম্যাম। মেমোরাইজ করার চেষ্টা করবা, যে আমাদের কোনটা কোনটা আমাদের মিলতেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি একটু দেখি এখানে কি বলছে আমাদের। দেখো ইলাইট সম্পর্কে কি বলছে। ইলাইটের নাম, আচ্ছা তোমরা ক্লেমিকা এই নামটা শুনছো আগে? জি ম্যাম। ক্লেমিকা, সেই ম্যাম মিকা ইলাইটকে আমরা শুনছি। মিকা শুনছো, আচ্ছা ফাইন। যদি ক্লে মিকা বলি তাহলে আমাদের সেটা হচ্ছে ইলাইট। ইলাইটকে আমরা অনেক সময় বলে থাকি হচ্ছে সামটাইমস কল্ড ক্লে মিকা। ওকে, এবং কি বলছে দেখো, ইলাইট কনসিস্ট অফ গিপসাইড শিট বন্ডেড টু টু সিলিকা শিট। দুইটা সিলিকা শিট দিয়ে এটা হচ্ছে বন্ডেড অবস্থায় আছে, ওয়ান এট দ্য টপ অ্যান্ড অ্যানাদার এট দ্য বটম। মানে কি, উপরে একটা সিলিকা শিট নিচে একটা সিলিকা শিট, খুব সিম্পল, ঠিক আছে। আগে আমরা ফিগারটা শিখে ফেলবো। যে কোনো কোশ্চেনের আগে, সেটা আমার কোর্স হোক বা যে কারো কোর্সই হোক না কেন, আগে ফিগার শিখে ফেলবা, দেখবা ফিগার দেখে বুঝতে তোমার অনেকটা সুবিধা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে কি ইট ইজ সামটাইমস কল্ড ক্লেমিকা। ওকে ফাইন, তারপর আরো কি কি বলতেছে দেখি আমরা, যে বন্ডিংটা কিসের, দ্য ইলাইট লেয়ার্স আর বন্ডেড বাই পটাশিয়াম আয়নস। এটা হচ্ছে পটাশিয়াম আয়ন দিয়ে বন্ডেড অবস্থায় আছে। আর কি আছে, দ্য নেগেটিভ চার্জ টু ব্যালেন্স দ্য পটাশিয়াম আয়ন কামস ফ্রম দ্য সাবস্টিটিউশন অফ অ্যালুমিনিয়াম ফর সাম সিলিকন টু দ্য টেট্রাহেড্রাল শিট। আচ্ছা, এটা তোমাদের দরকার নাই, এটা আমরা একটু পরে, যে নেগেটিভ চার্জ কি বলতেছে এটা তোমাদেরকে আমি একটু পরে বুঝাচ্ছি। আর একটু আগে তো আমি তোমাদেরকে বললাম যে এখানে সাবস্টিটিউশন অফ ওয়ান এলিমেন্ট ফর অ্যানাদার উইথ নো চেঞ্জ ইন দ্য ক্রিস্টালাইন ফর্ম ইজ নোন অ্যাজ আইসোমরফাস সাবস্টিটিউশন। এটা একটু আগে কিন্তু বলছি তোমাদেরকে, ঠিক আছে। এখানে তোমার অনেক সময় ইলাইটের ক্ষেত্রে আইসোমরফাস সাবস্টিটিউশন হতে পারে, সে কথাটা এখানে বলছে, ঠিক আছে। বাট তোমরা কিন্তু জেনে রাখবা যে এই জিনিসটা আসলে কি, আইসোমরফাস সাবস্টিটিউশন জিনিসটা কি, এটা কিন্তু জেনে রাখবা। আচ্ছা, এবার আসি, এখানে আরো কিছু জিনিস আমাদের টোটাল থিকনেস লাগবে, ল্যাটারাল ডাইমেনশন লাগবে, এগুলো কত কত সেটা একটু দেখি। ল্যাটারাল ডাইমেনশন হচ্ছে 1,000 থেকে 5,000 অ্যাংস্ট্রম। এটা থেকে কিন্তু ছোট এটা, মনে রাখবা। সব থেকে বড় হচ্ছে ক্যাওলিনাইট, তারপরে হচ্ছে ছোট ইলাইট, আর সব থেকে ছোট হচ্ছে মন্ট মরিলোনাইট, ঠিক আছে। তো দেখে বুঝতেছো এটা হচ্ছে 1,000 থেকে 5,000, একটু আগে ছিল 1,000 থেকে 20,000, ঠিক আছে। এবং থিকনেস কি, একটু আগে ছিল কত, আমাদের থিকনেস 100 থেকে 1,000, এখন থিকনেস কত, 50 থেকে 500। ওকে, এবং স্পেসিফিক সারফেস আগে কত ছিল, 15, তাই না? আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয়, স্পেসিফিক সারফেস পার্টিকেল ছোট হলে বেশি হয় না বড় হলে বেশি হয়? পড়ে আসছো কিন্তু এটা। বড় হইলে বেশি হওয়ার কথা না। ছোট হইলে বেশি হয়। ছোট হলে এক্স্যাক্টলি, বেশি ছোট হয়। হলে বেশি হয়, ছোট ছোট হলে ছোট বেশি হলে হয়। বেশি হয়। হ্যাঁ, তাহলে এটা যদি 15 হয়, হ্যাঁ এটা যদি 15 হয় তাহলে এটা কি অবশ্যই বেশি হবে? বেশিটা কত সেটা আমরা জানি না, সেটা হচ্ছে কত, 80 মিটার স্কোয়ার পার গ্রাম। তাহলে এটার জন্য আরো বেশি হবে, রাইট। সো এগুলো আমরা জাস্ট হচ্ছে কি, তোমরা এখানে যখন শিখবা এটা শর্ট নোটের জন্য শিখো আর যেভাবে শিখো,
পাশাপাশি তিনটা রেখে শিখবা, তাহলে তোমাদের এই জিনিসগুলো ভুলা যাবে না। যেমন ধরো এখানে কিছু নাম্বার আছে, এই নাম্বারগুলো ভুল হলে কিন্তু মার্কস কাটা যাবে, বুঝছো? এই নাম্বারগুলো কিন্তু একদম স্পেসিফিক ভাবেই থাকতে হবে। সেটা তো তোমরা যদি পাশাপাশি তিনটাকে রেখে শিখো, তাহলে আই হোপ এটা ভুলবা না তোমরা। আর যেহেতু আমি বারবার এমফাসাইজ করতেছি যে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়েদারিং এর মতো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মানে বুঝতেই পারতেছো এই কোশ্চেনটা সবসময় আসে। ঠিক আছে? আচ্ছা, তো গেল হচ্ছে আমাদের ইলাইট গেল, এবার আসি মন্ট মরিলনাইট। মন্ট মরিলনাইট কি? দেখো এখানে কি আছে, দেখো তো কি মনে হচ্ছে, ফিগার দেখে কি মনে হচ্ছে? কিছু কি বুঝতে পারতেছি আমরা? ম্যাম, হিলাইটের মতোই মনে স্ট্রাকচারটা হচ্ছে, জাস্ট লাইটের একটু মতো হয়ে ডিফারেন্ট। যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো অলমোস্ট আমাদের দুটো কিন্তু সিমিলার, শেপ সিমিলার, সবই সিমিলার, শুধুমাত্র হচ্ছে এখানে স্পেসিংটা কত, 9.6 অ্যাংস্ট্রম। ওকে, আগে ছিল 10 অ্যাংস্ট্রম। আবার এখানে মাঝখানে কি আছে, মাঝখানে হচ্ছে পানি আছে। এখানে ছিল পটাশিয়াম, এখন হচ্ছে কি পানি। ওকে, একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে পানি। এটা হচ্ছে একটা ডিফারেন্স। এবার আসি, অন্যান্য জিনিস তো ডিফারেন্স আছেই। দেখো মন্ট মরিলনাইট হ্যাজ এ স্ট্রাকচার সিমিলার টু দ্য ইলাইট, ইলাইটের মতো সিমিলার স্ট্রাকচার। ঠিক আছে? এবং বলতেছে কি ওয়ান গিপসাইট শিট স্যান্ডউইচ বিটুইন টু সিলিকা শিট, মানে ওই যে আগের মতো 1:2 ল্যাটিস হবে। তারপর বলতেছে এখানে হচ্ছে আমাদের এই যে এইটার মধ্যে আমাদের হচ্ছে আইসোমরফাস সাবস্টিটিউশন ইলাইটের মতো হয় না। হ্যাঁ, না হয়ে এটা হচ্ছে ডিফারেন্ট একটা তোমার ডিফারেন্ট একটা সাবস্টেন্স শো করে। যেমন ধরো এখানে মাঝখানে ছিল কি পটাশিয়াম আয়ন, এখানে হচ্ছে তোমার এক্সচেঞ্জেবল ক্যাটায়ন যুক্ত পানি থাকতেছে। ঠিক আছে? এবং 9.6 অ্যাংস্ট্রম থাকতেছে। এবার আসো আমরা একটু দেখি যে আমাদের স্পেসিং গুলো কত কত। এই যে দেখো, এই যে এখানে তো বললো ওয়াটারের কথা বললো। তারপর পার্টিকেলস অফ মন্ট মরিলনাইট হ্যাভ ল্যাটারাল ডাইমেনশন অফ 100 টু 5,000 এটা কিন্তু আগেরটার মতো, ল্যাটারাল ডাইমেনশন কিন্তু দুইটা সেম, কোনটা ইলাইটের আর এটার কিন্তু সেম। ঠিক আছে? এবং থিকনেস কত, থিকনেস এটার কম। থিকনেস কত, 50 থেকে, সরি 10 থেকে 50 অ্যাংস্ট্রম হচ্ছে থিকনেস, মানে টোটাল থিকনেস। ঠিক আছে? একটা লেয়ার থেকে একটা লেয়ারের না, তার মানে এটা আরো ছোট। এবং স্পেসিফিক সারফেস কত, 800 মিটার স্কোয়ার/গ্রাম। শেষ। এতটুকুই হচ্ছে আমাদের এই ব্রড কোশ্চেনটা। সবাই কি বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, পরীক্ষা যদি আসে, এখন একটু শুনে রাখো, পরীক্ষায় যেটা আমি লাস্ট বারও করছি, যে পরীক্ষায় আমি শুধু দেই এক্সপ্লেইন অর ডেসক্রাইব ক্লে মিনারেলস, মার্কস হচ্ছে 7। ঠিক আছে? আমি কিচ্ছু মেনশন করলাম না, তাহলে কি করবা বলো তো? আমি তাহলে কি মিস সব বেসিক কিছু ইউনিটস আর দিতে টাইপ হবে? দুইটাই ডিফেন্ড করতে হবে। এক্স্যাক্টলি, দুইটা ইউনিটস দিতে হবে, প্লাস তোমাদের তিনটা যে ক্লে মিনারেলস এর টাইপস আছে ওইটাও দিতে হবে কিন্তু, বুঝছো? আর যদি মনে করো 4 মার্কসের জন্য আসে, ফিগার কিন্তু মাস্ট, ফিগার কিন্তু 100% দিতেই হবে তোমার। আর একটা জিনিস একটু মাথায় রাখবা, যদি তোমার আসে এক্সপ্লেইন অর ডেসক্রাইব বেসিক ইউনিটস অফ ক্লে মিনারেল, বেসিক ইউনিটস কথাটা যদি বলা হয় তাহলে কি সিলিকা টেট্রাহেড্রন, অ্যালুমিনা অক্টাহেড্রন। আর যদি বলা হয় ক্লে মিনারেলস টাইপস অফ ক্লে মিনারেলস, ডেসক্রাইব দ্য টাইপস অফ ক্লে মিনারেলস, তাহলে কি ওই যে কাউলিনাইট, ইলাইট, মন্ট মরিলনাইট ওগুলা হবে কিন্তু। সো কোশ্চেন কিন্তু ভালো করে পড়বা, যে কোশ্চেনে আসলে আসছে কি। যদি একটু ভুল অ্যান্সার দাও, পার্শিয়াল মার্কিং দেওয়ার কিন্তু সুযোগ নাই সেখানে। তো আমার কোশ্চেন একটা আসছে, তুমি অন্যটা অ্যান্সার করে দিছো, তাহলে কিন্তু সেখানে পার্শিয়াল মার্কিং আসবে না। আমি কি বুঝাতে পারলাম? জি ম্যাম। ওকে ফাইন, তাহলে আমাদের ক্লে মিনারেল ডান। এবার আমাদের কয়েকটা পরিচিত জিনিস আমরা দেখবো। আরেকটা আরেকটা মানে কোশ্চেন, এটা ইম্পর্টেন্টই বলা চলে, বেসিক্যালি পরীক্ষা আসে। এগুলো দরকার নাই আমাদের আর কিছু। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু শিখাই। সেটা হচ্ছে, তোমরা কি বলতে পারবা নর্মালি ক্লে মিনারেল বা ক্লে কি চার্জ যুক্ত? কোশ্চেনটা বুঝছো? চার্জ, পজিটিভ, নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। নেগেটিভ হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, নেগেটিভ। ওকে ফাইন, আমরা নাই জানতে পারি, কোনো সমস্যা নেই। ক্লে মিনারেলস হচ্ছে বেসিক্যালি, নর্মালি ক্লে যদি বলি আমরা, ক্লে মিনারেলস হচ্ছে নর্মালি হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। ঠিক আছে? ম্যাক্সিমামই তার নেগেটিভ। ওকে, তো যেটা হয়, আচ্ছা যখন মনে করো পানি,
আমরা তো জানি পানিতে কি কি আছে, এ পানি হচ্ছে H2O, এখানে কি থাকে, H+ আয়ন থাকে, OH- আয়ন থাকে। ওকে, তো H+ আয়নটাকে আমরা একটু ফোকাস করি। ক্লে যেহেতু নেগেটিভ, মনে করো এটা একটা ক্লে পার্টিকেল, খুব সহজ ভাবে আমি বুঝাচ্ছি, এটা একটু খেয়াল করো। মনে করো এটা একটা ক্লে পার্টিকেল, তার মানে ক্লে পার্টিকেলের চারিদিকে হচ্ছে নেগেটিভ আয়ন, রাইট? যখন তুমি এটার সাথে পানি অ্যাড করবা, কি অ্যাড করতেছি আমরা, ওয়াটার, আমি ওয়াটার অ্যাড করতেছি, ফাইন। ওয়াটারের যে H+ আয়নটা আছে সেটা কি নেগেটিভ আয়নের দ্বারা কি অ্যাট্রাক্ট হবে? হবে নাকি হবে না? হবে এখানে কি মিস। H+ আয়নগুলো আসবে না? ম্যাম হবে হবে। মানে মিস পানি হবে। অ্যাড করলা তুমি, পানি অ্যাড করলে কি সেটা পানির মধ্যে কি আছে, H+ আয়ন ও H- আয়ন। তাহলে এখানে যেহেতু এটা নেগেটিভ চার্জ যুক্ত, এটা তো ক্লে, এই ক্লে যেহেতু আমার নেগেটিভ চার্জ যুক্ত, তাহলে কি সে H+ আয়নটাকে অ্যাট্রাক্ট করবে? তো অবশ্যই অ্যাট্রাক্ট করবে। তাহলে চারিদিকে কি পজিটিভ পজিটিভ আয়ন হয়ে যাচ্ছে, এবং এটার মধ্যে কি একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে, রাইট? জি ম্যাম। বন্ডিংটা তো বুঝতেছি, যেখানে বন্ডিং ক্রিয়েট হচ্ছে, তো এই যে বন্ডিংটা যে ক্রিয়েট হচ্ছে, এই যে বন্ডিংটা ক্রিয়েট হচ্ছে, চারিদিকে একটা ওয়াটারের লেয়ার ক্রিয়েট হয়ে যায় এখানে। ক্লে পার্টিকেলের, প্রত্যেকটা ক্লে পার্টিকেলের চারিদিকে একটা পানির লেয়ার ক্রিয়েট হয়ে যায়। এই পানির লেয়ারটার নাম হচ্ছে, লিখে রাখো এটা, আমি যা যা বলতেছি সবকিছু কিন্তু লিখে রাখো। এই পানির লেয়ারটার নাম হচ্ছে অ্যাডজর্ব ওয়াটার। অ্যাডজর্ব, এটা কিন্তু অ্যাবজর্ব না, অ্যাবজর্ব করে ফেলা, শোষণ করে ফেলা, এটা না, কিন্তু এটা হচ্ছে অ্যাডজর্ব। ওকে, নামটা এই ইয়ার নামটা মনে রাখতে হবে। এটা হচ্ছে অ্যাডজর্ব ওয়াটার। এই পানির লেয়ারটা মানে, এখানে দেখো পজিটিভ নেগেটিভের একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়, এটা কিন্তু খুব স্ট্রং একটা বন্ডিং, এই বন্ডিংটা কিন্তু যথেষ্ট স্ট্রং, এটা কিন্তু সহজে ভাঙতে পারবা না, ঠিক আছে? এই জন্য সবসময় বলা হয় ক্লে পার্টিকেলের ভিতরে যদি পানি চলে যেতে পারে, বা ক্লের মধ্যে, বা তোমার মনে করো বৃষ্টি হলো বা যে কোনো কিছু হলো, ক্লের মধ্যে যদি একবার পানি যায়, সেই পানি কিন্তু সহজে ড্রেইনেজ হয় না। ইভেন তোমরা এটাও দেখছো যে ক্লে কিন্তু সহজে সেটেল করে না। তোমরা অলরেডি সবাই হচ্ছে এক্সপেরিমেন্ট 1 করে ফেলছো, তাই না? সেখানে ডিসপারশন টেস্টের মধ্যে তোমরা কি দেখছো, ক্লে পার্টিকেল যদি থাকে যাদেরটার মধ্যে ক্লে ছিল, সেটা কিন্তু সহজে সেটেল ডাউন হয় না, রাইট? জি ম্যাম। এবং ক্লে জি মিস। যদি তুমি মনে করো সেটেল ডাউন হয়ও, এটা থেকে সব পানি তুমি যদি সরায় ফেলো, এখান থেকে কিন্তু পানি সরে না। ক্লের ভিতরে একবার পানি ঢুকে গেলে সেই পানি বের করা খুব ডিফিকাল্ট, অনেক বছর লাগে। অনেক বছর পর দেখবে একটা বিল্ডিং এর সেটেলমেন্ট হচ্ছে, সেই সেটেলমেন্টকে আমরা বলি হচ্ছে কনসলিডেশন সেটেলমেন্ট। কনসলিডেশন নামটা কি শুনছো? তোমাদের এক্সপেরিমেন্ট 11 হচ্ছে কনসলিডেশন। সো তোমরা শুনবা, যদি নাও শুনে থাকো সমস্যা নাই। তো আমি যেটা বলতে চাইলাম, যে ক্লের মধ্যে থেকে, মনে করো স্যান্ডের ভিতর থেকে, তুমি কি স্যান্ডের ভিতরে কি বাতাস থাকে না, ভয়েড থাকে না? জি মিস। সেই ভয়েডকে তুমি চাইলে হচ্ছে কম্প্যাক্ট করে, মানে উপর থেকে একটা হ্যামার দিয়ে তুমি মনে করো হচ্ছে কিছু ব্লো দিলা, ব্লো দেওয়ার পরে দেখবা যে পানিটা, সরি, ভয়েডটা বের হয়ে যাচ্ছে। কিন্তু ক্লের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা হয় না। ক্লের ভিতরে একবার পানি যদি ঢুকে যায়, সেই পানি সহজে বের হয় না, ঠিক আছে? এই কারণে বের হয় না যে ক্লের চারিদিকে একটা পানির লেয়ার, যেটাকে আমরা অ্যাডজর্ব ওয়াটার বলি, সেটা হচ্ছে চারিদিকে তোমার বন্ডিং ক্রিয়েট করে রাখে, এবং যে বন্ডটা ভাঙা খুব ডিফিকাল্ট, অনেক বছরের লোড চাপায় রাখলে সেই বন্ডটা কখনো বা কখনো ভেঙে যায়, মানে একটা টাইমে পানি ছেড়ে দেয় আর কি ক্লে পার্টিকেল। অনেক বছর ধরে তুমি এটাকে মনে করো উপরে একটা লোড দিয়ে রাখছো, তখন দেখবে একটা টাইমে ছেড়ে দেয়। বুঝছো? হ্যাঁ, বুঝছো জি তোমরা, ম্যাম। একটু রেসপন্স করো। ওকে, ফাইন। আচ্ছা, ম্যাম, এই কনসলিডেশন সেটেলমেন্টটা কি বেসিক্যালি ম্যাম যখন মানে আলটিমেটলি ক্লে পার্টিকেলটা ছেড়ে দিবে তারপরে যে সেটেলমেন্টটা হয়? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তখন যে সেটেলমেন্টটা হবে সেটাই হচ্ছে কনসলিডেশন সেটেলমেন্ট, মানে ক্লে পার্টিকেল যদি পানি ছেড়ে দেয়, ঠিক আছে? কখন ছেড়ে দিবে, অনেক দিন ধরে তুমি লোড চাপায় রাখছো, এরকম দেখবা 50 বছর পরেও সেটেলমেন্ট হয় কখনো কখনো কোনো বিল্ডিং এর, ঠিক আছে? মানে আমাদের হচ্ছে মাটিগুলো কি একটা টাইমে সেটেল করে। সেটেলমেন্ট আবার বেশ কয়েকটা প্রকারের আছে, তোমরা এগুলো পরে আরো ডিটেইলস জানবা। একটা নাম হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, একটা নাম হচ্ছে কনসলিডেশন সেটেলমেন্ট, আর একটা নাম হচ্ছে ক্রিপ, CREEP, ঠিক আছে? বা সেকেন্ডারি কম্প্রেশন বলি আমরা এটাকে। তো এগুলো পরে আস্তে আস্তে শিখবা আরো। তো এখানে হয় কি, ইমিডিয়েট সেটেলমেন্টটা হয় হচ্ছে তোমার স্যান্ডি টাইপ সয়েলের জন্য ইমিডিয়েট সেটেলমেন্ট হয়। মনে করো তোমার একটা লেয়ারের মধ্যে স্যান্ড আছে, তো তুমি কনস্ট্রাকশন করতে করতে দেখবা তোমার বিল্ডিং এর লোডে ওখানে কিছু সেটেলমেন্ট হয়ে যাবে,
এবং কতটুকু অ্যালাউয়েবল সেটাও কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হয় আর কি। তো এগুলো তোমরা 4-1-এ শিখবা। এবং যদি ক্লে লেয়ার থাকে এবং সেখানে যদি গ্রাউন্ড ওয়াটার টেবিল থাকে মানে পানি থাকে, তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমার সেই ক্লে পার্টিকেল পানি কিন্তু ছাড়ে না। অনেক বছর ধরে বিল্ডিং এর লোডের কারণে আস্তে 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 ক্লে পার্টিকেল গুলো তোমার পানিটাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কারণে ওই পানির জন্য যে জায়গাটা দখল করেছিল, ওই জায়গাটা তখন কি হয়ে যায়, তোমার হচ্ছে ফাঁকা হয়ে যায়, এবং তখন কি উপর থেকে বিল্ডিংটা একটু নিচের দিকে সেটেল করে যায়। বুঝতে পারছো? ম্যাম সেটেলমেন্টটা কি অনেক বেশি হয় নাকি মানে না অল্প না, হয়? অনেক বেশি হয় না। এটা মোটামুটি হচ্ছে তোমার এটা ডিপেন্ড করে বেসিক্যালি। তোমরা হচ্ছে তোমাদের শফিক স্যার তোমাদেরকে হচ্ছে এই চ্যাপ্টারটা, কনসলিডেশন চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াবেন ডে ওয়াইজ। এটার হচ্ছে একটা মানে কিছু ফর্মুলা আছে যে কতটুকু সেটেলমেন্ট হবে বা কতদিন যাবত হবে, এই জিনিসগুলো একটা ফর্মুলা আছে। তোমরা একটু কিছুদিন পরে আরো ভালো করে জানতে পারবে আর কি। খুব বেশি সেটেলমেন্ট হয় না, খুব বেশি বেশি সেটেলমেন্ট হলে তো আমাদের হচ্ছে পুরো বিল্ডিং মনে করো কোলাপস করে যাবে। এটা আস্তে আস্তে অনেক বছর ধরে একটু 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 করে সেটেলমেন্টটা হয়, বুঝছো? বা একটা টাইমে দেখো 10 বছর পরে গিয়ে একটু সেটেলমেন্ট হলো, আবার 5 বছর পর আরেকটু সেটেলমেন্ট হলো, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তো আমাদের এখানে দেখো এগুলো তোমাদের পড়তে হবে না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এতক্ষণ যা যা বললাম এগুলো কিন্তু সিলেবাসের বহির্ভূত কথাবার্তা, তোমাদের নলেজ বাড়ানোর জন্য আমি বললাম আর কি। তো এখানে দেখো এটা জাস্ট একটা আমাদের হচ্ছে একটা পানির একটা মলিকিউল দেখানো হচ্ছে যে অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন হচ্ছে 105 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। পানির যে হচ্ছে আমাদের তোমার ডাইপোলার ক্যারেক্টার বলে আর কি এটাকে, যে আমাদের যে H+ আয়ন আর OH- আয়নের যে ব্যাপারটা সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এটাই জাস্ট এখানে বলছে। আর ক্যাটায়ন অ্যানায়নের ব্যাপারগুলো যেমন দেখো ম্যাক্সিমামই হচ্ছে মাইনাস চার্জ। দেখতে পাচ্ছি একটু আগে আমি তোমাদেরকে যেটা খুব সহজ ভাবে বলছি, এখানে সেম জিনিসটাই বলছে, কিভাবে অ্যাট্রাকশনটা হয়। বুঝছো? ইয়েস ম্যাম। ওকে ফাইন, এটা আমাদের আর লাগতেছে না। এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট টপিকে। আচ্ছা দেখো, তোমাদের আমি একটু আমি এই চ্যাপ্টারটা একটু শেষ করতে চাচ্ছি। ঠিক আছে, খুব বেশিক্ষণ হয়তো লাগবে না, আর হয়তো বা মেবি 8টা 15-এর মধ্যে শেষ হয়ে যাবে। তোমাদের কি কোনো সমস্যা আছে? না এরপর মিস। ক্লাস আছে? মানে ব্যাপারটা হয়েছে যেটা আমি তোমাদেরকে বলি, মানে আমি অ্যাকচুয়ালি জানি না যে আমি অ্যাকচুয়ালি আগামীকাল যাবো আবার ডাক্তারের কাছে। তোমরা হয়তো বা শুনছো ততক্ষণে যে আমার আমার হচ্ছে রাইট হ্যান্ডের টিস্যু ছিঁড়ে গেছে পায়ের। দ্যাটস ওয়াই আমি বেড রেস্ট, আমি গত সপ্তাহে আমি ভার্সিটিতে যেতেই পারিনি আর কি। ঠিক আছে, তো আমি জাস্ট বেড রেস্টে থেকেই তোমাদের ক্লাস নিচ্ছি অ্যাকচুয়ালি। আমি আগামীকাল আবার ডাক্তারের কাছে যাব, তখন আমার সিচুয়েশন দেখে আমি অ্যাকচুয়ালি তারপর বলতে পারবো আর কি যে নেক্সট উইকে আমি কতটুকু কি করতে পারবো। তা আমি একটু আগে রাখতে চাচ্ছি, যদি কোনো কারণে আমি নেক্সট উইকে না নিতে পারি বা যদি একটু কম পড়াতে পারি, তাহলে যেন কভার হয়ে যায়। বুঝতে পারছো? মানে কোনো সমস্যা কি তোমাদের আছে যে 8টা ক্রস করলে কোনো সমস্যা হতে পারে বা কিছু? না না ম্যাম। ম্যাম। ওকে ফাইন, তাহলে আমরা একটু হ্যাঁ, তাহলে একটু হয়তো বা 15 মিনিট, 8টা 15 পর্যন্ত হয়তো বা একটু নিতে পারি। ঠিক আছে, আচ্ছা। এরপর আমাদের কয়েকটা ছোট ছোট টপিক আছে যেটা আমাদের ম্যাথের জন্য লাগবে। এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুব সোজা, আগে বলে রাখতেছি এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুব সোজা। আচ্ছা, এখন আসি স্পেসিফিক গ্র্যাভিটি। এটা তোমরা এক্সপেরিমেন্ট 2-তে করবা। তোমাদের স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বের করতে হয় তোমরা অবশ্যই জানো। স্পেসিফিক গ্র্যাভিটি কি? আমাকে কি কেউ বলতে পারবা হোয়াট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি? জাস্ট নর্মালি বুঝায় পানির বলে। তুলনায় কতটুকু ভারী বা কতটুকু হালকা সেটাই। এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি। ওকে ফাইন, তাহলে যে কোনো একটা বস্তু পানির সাপেক্ষে কতটুকু ভারী বা সেটা পানির সাপেক্ষে কতটুকু হালকা, সেটাই হচ্ছে আমাদের মানে বের যখন করি সেটাকে আমরা বলি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তো এখানে যেহেতু পুরো টপিকটাই সয়েল নিয়ে, তো তার মানে আমরা যদি সয়েলের রেসপেক্টে চিন্তা করি যে পানিটা, সরি, সয়েলটা পানির রেসপেক্টে কতটা ভারী বা কতটা হালকা, সেটাই হচ্ছে সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি। এখানে জিএস দিয়ে আমরা বুঝতেছি, জি ফর গ্র্যাভিটি, এস ফর স্পেসিফিক। তাহলে এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা অলওয়েজ জিওটেকের ক্ষেত্রে অলওয়েজ আমরা জিএস দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, এবং এখানে ডেফিনেশনটা লেখা আছে দেখো, স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য ইউনিট ওয়েট, রেশিও অফ দ্য ইউনিট ওয়েট অফ এ গিভেন ম্যাটেরিয়াল, গিভেন ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে আমার সয়েল, ওকে, টু দ্য ইউনিট ওয়েট অফ ওয়াটার। তাহলে উপরে থাকবে ইউনিট ওয়েট অফ গিভেন ম্যাটেরিয়াল বা সয়েল, ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। এটা আমাদের যে কোনো সয়েলের যে কোনো ইন্ডেক্স প্রপার্টি বের করতে গেলে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি লাগবে। যে কোনো টেস্টের ক্ষেত্রে তোমার জিএস এর ভ্যালু লাগবে, এবং এই জিএস এর ভ্যালু বের করার যে টেস্টটা, সেই টেস্টটা খুব সোজা।
টেস্টটাতে আমি এখানে যাচ্ছি না, আমি এখানে জাস্ট তোমাদেরকে বলছি যে কি কি কাজে অ্যাকচুয়ালি লাগে এবং স্পেসিফিক গ্র্যাভিটি নর্মালি কত কত হতে পারে। দেখো, আমাদের নর্মালি স্পেসিফিক গ্র্যাভিটি হয় হচ্ছে তোমার 2.6 থেকে 2.9 পর্যন্ত আমাদের একটা রেঞ্জ আছে। 2.6, অনেক সময় 2.5ও হতে পারে কিছু কিছু জায়গায়। সো নর্মালি হয় হচ্ছে 2.6 থেকে 2.9। এবং তোমার কোয়ার্টস, এই নামটা তো নিশ্চয়ই শুনছো, জিওলজি জিওমরফোলজিতে, শুনছো না? জি জি ম্যাম। ম্যাম। ওকে। তো এই কোয়ার্টস থেকে বেসিক্যালি আসে কি স্যান্ড। হ্যাঁ, তো এই লাইট কালার স্যান্ড যেগুলো যেগুলো মোস্টলি মেড অফ কোয়ার্টস, সেই লাইট কালার স্যান্ড গুলো নর্মালি হয় হচ্ছে, স্যান্ডের স্পেসিফিক গ্র্যাভিটি নর্মালি হয় 2.65। আবার ক্লে আর সিল্টের স্পেসিফিক গ্র্যাভিটি নর্মালি হয় হচ্ছে 2.6 থেকে 2.9 পর্যন্ত। তো এটা পুরোটা এত মুখস্থ করা লাগবে না, জাস্ট ডেফিনেশনটা এখানে আমাদের একটু পড়তে হবে, কারণ পরীক্ষায় অনেক সময় অনেকগুলো ডেফিনেশন একত্রে করে আসে, যে ডিফাইন স্পেসিফিক গ্র্যাভিটি, পোরোসিটি, তারপর বা হচ্ছে তোমার ভয়েড রেশিও। ঠিক আছে, এরকম কিছু কিছু তোমার ডেফিনেশন আসতে পারে পরীক্ষায়। ওকে, টেবিল 2.4 এর কোনো প্রয়োজন নাই, এখানে জাস্ট হচ্ছে তোমাদের কোনটা কোনটার স্পেসিফিক গ্র্যাভিটি কিরকম সেটা দেখাচ্ছে আর কি। যেমন ইলাইটের স্পেসিফিক গ্র্যাভিটি 2.8, কায়োলিনাইট হচ্ছে 2.6। ঠিক আছে, কায়োলিনাইট পার্টিকেলটা একটু বড়, একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম কায়োলিনাইট বড় বড় পার্টিকেলের স্পেসিফিক গ্র্যাভিটি কম থাকে, ছোট পার্টিকেলের স্পেসিফিক গ্র্যাভিটি একটু বেশি থাকে। ঠিক আছে, তো এগুলো মুখস্থ করতে হবে না, টেবিল 2.4 দরকার নেই মুখস্থ করার, জাস্ট তোমরা নলেজের জন্য দেখতে পারো। ওকে, আচ্ছা, তারপর এগুলো হচ্ছে মিনারেল, দেখতে এগুলো নিশ্চয়ই তোমরা দেখছো, মাস্কোবাইট, তারপর হর্নডেন্ট, এগুলো দেখছো না আগে? এগুলো স্পেসিফিক গ্র্যাভিটি তোমাকে দিয়ে দিছে। এগুলো যেহেতু সয়েল না, এগুলো যেহেতু রকের বিভিন্ন মিনারেল, দ্যাটস এগুলো স্পেসিফিক গ্র্যাভিটি অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায় এটাকে, এটা পরীক্ষায় আসে, মেকানিক্যাল অ্যানালাইসিস অফ সয়েল। পরীক্ষায় অনেক সময় আসে, এটা হচ্ছে তোমার জাস্ট কিছুই না, তোমার দুইটা অ্যানালাইসিস আছে, সেই দুইটা অ্যানালাইসিসের এক্সপ্লেনেশন, আর কিছুই না কিন্তু। ঠিক আছে, মেকানিক্যাল অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে দেখো, সাইজ রেঞ্জ বুঝি, পার্টিকেলের সাইজ রেঞ্জ অফ পার্টিকেলস। দেখো আবার দেখাচ্ছি আমি, মেকানিক্যাল অ্যানালাইসিস ইজ দ্য ডিটারমিনেশন অফ দ্য সাইজ রেঞ্জ অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন আ সয়েল। কি কি সাইজের পার্টিকেল, মানে কতটুকু তোমার গ্রাভেল আছে, কতটুকু ক্লে আছে, কতটুকু সিল্ট আছে, সেই তোমার সাইজ রেঞ্জটা বোঝার জন্য যে অ্যানালাইসিসটা আমরা করি, তার নামই হচ্ছে মেকানিক্যাল অ্যানালাইসিস। এই মেকানিক্যাল অ্যানালাইসিসটা দুই প্রকার হতে পারে। ঠিক আছে, দুইটা মেথড আছে এটার, আমরা নিশ্চয়ই নামগুলো শুনছি, অবশ্যই শুনছি। একটা নাম হচ্ছে সিভ অ্যানালাইসিস, একটা নাম হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস। এখন তোমরা আমাকে একটু বলো, সিভ অ্যানালাইসিস কোন টাইপের পার্টিকেলের জন্য আমরা করি, কি মনে হয়? কোর্স গ্রেইন। 200 এক্স্যাক্টলি, কোর্স পার্সেন্ট গ্রেইন, রাইট। আমি তোমাদেরকে থিওরি ক্লাসেও বলছিলাম যে হচ্ছে যেসব পার্টিকেল হচ্ছে নাম্বার 4 দিয়ে পাস করে যায় বা নাম্বার 4 রিটেন করে এবং 200 নাম্বার সিফ পর্যন্ত হচ্ছে রিটেন করে, সেগুলোকে আমি সিভ অ্যানালাইসিস এর মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবো। কিন্তু যেগুলো আবার হচ্ছে আমার 200 নাম্বার সিফ দিয়ে পাস করে যায়, মানে যেগুলো প্যানে রিটেন করে, সেগুলো অ্যানালাইসিস যেহেতু সিফ দিয়ে করা যায় না, তার জন্য একটা ডিফারেন্ট অ্যানালাইসিস আছে, যার নাম হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে দুইটা অ্যানালাইসিস, একটা হচ্ছে সিভ অ্যানালাইসিস, একটা হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস। তো সিভ অ্যানালাইসিসটা কি আর হাইড্রোমিটার অ্যানালাইসিসটা কি আমি বলতেছি, তার আগে আমি দেখি, ফর পার্টিকেল সাইজ লার্জার দেন 0.075 মিলিমিটার, 0.075 মিলিমিটার কোন সিভের সাইজ বলো তো? ম্যাম 200। এক্স্যাক্টলি 200, মানে 200 থেকে যেগুলো বড় সেগুলা হচ্ছে সিভ অ্যানালাইসিস, 200 থেকে যেগুলো ছোট, ওই যে পার্টিকেল সাইজ স্মলার দেন 0.075, সেগুলোকে করবো হাইড্রোমিটার অ্যানালাইসিস। বুঝছি? জি ম্যাম। ওকে, এবার আসি সিভ অ্যানালাইসিস কিভাবে করতে হবে। এখানে তোমার সুন্দর করে প্রত্যেকটা জিনিস বলা আছে, এই যে এখানে সুন্দর করে বলা আছে, এটা হচ্ছে তোমরা নিজেদের ভাষায় শিখবা এবং আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে সিভ অ্যানালাইসিস করতে হয়। এটা হচ্ছে মেকানিক্যাল সিভ শেখার না, এটা হচ্ছে তোমার অনেক অনেক বছর আগে সিভ শেখার, যেটা হচ্ছে আগে ইউজ করা হতো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের মেকানিক্যাল সিভ শেখার। এগুলো তো সিভ, এগুলো তো চিনি আমরা নিশ্চয়ই, নাকি? দেখো তো, জি এগুলো চিনি না আমরা? উপরটা জি নাম্বার ম্যাম। 4, নাম্বার 8, 16, 30, 50, 100, 200, আর নিচে যেটা যেটা আছে এটা কি? প্যান। প্যান, রাইট, নিচেটা হচ্ছে প্যান। তো যেটা করতে হয়, সিস্টেমটা একটু শুনো, মনোযোগ দিয়ে শুনো সবাই একটু সিস্টেমটা।
প্রথমে আমাদের যেটা করতে হয়, আমাদের কাছে এই সবগুলো স্ট্যান্ডার্ড সিভের তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড সিভ তোমাদেরকে দিয়ে দিবে। প্রথমে যেটা করবা, সিভ গুলো প্রত্যেকটার ভিতরে মাটি লেগে থাকতে পারে, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র সিভ, এগুলোর মধ্যে মাটি থাকতে পারে। তো কি করবা, প্রথমে এরকম একটা ব্রাশ দিয়ে ক্লিন করে ফেলবা। ঠিক আছে, প্রত্যেকটা সিভ ক্লিন করবা। ভালোভাবে ক্লিন হয়ে গেলে এরকম প্রতিটা সিভের ওয়েট মাপা যাবে ওয়েট মেশিন দিয়ে, রাইট? ম্যাম ফার্স্টে পরিষ্কার করে নিব, তারপর ওয়েট মাপবো। ওয়েট মাপার পরে এই যে প্রত্যেকটাকে আমি এইভাবে সাজাবো, বড় থেকে ছোট এভাবে সাজাবো আমি। সাজানোর পরে যেটা করব, মেকানিক্যাল সিভ শেকার, এটা নাম হচ্ছে যে নিচের যেটা আছে, উপরেগুলো তো সিভ, নিচেরটা হচ্ছে মেকানিক্যাল সিভ শেকার, যে টোটাল একটা ফ্রেম। এটা অবশ্যই তোমরা অনেকে হয়তো বা সিভ অ্যানালাইসিস করে ফেলছো, তারা হয়তো বা দেখছো যে হচ্ছে এই মেকানিক্যাল সিভ শেকারে রেখে সিস্টেম হচ্ছে 10 মিনিট রাখতে হয়। এটা হচ্ছে শেক করে, তোমার এই প্রত্যেকটাকে শেক শেক করো। ও, তার আগে তো অবশ্যই সয়েল দিতে হবে, মিস করে গেছি। উপরে সয়েল দিয়ে দিতে হবে, সয়েল দিয়ে ঢাকনাটা লাগাইতে হবে। লাগাই তারপর হচ্ছে এটাকে সিভ শেকারে দিয়ে দিবা। 10 মিনিট শেক করতে হয়। যেহেতু আমাদের ল্যাবে অনেক বেশি নয়েজ ক্রিয়েট হয়ে যায়, এতক্ষণ টলারেট করা আসলে ডিফিকাল্ট হয়। 4টা গ্রুপের জন্য 4বার, মানে অনেক হিউজ টাইম হয়ে যায় আর কি, 40 মিনিট। দ্যাটস ওয়াই অনেক সময় দেখবা 5-6 মিনিট পর্যন্ত এটাকে শেক করে। বাট নর্মাল রেগুলার সিস্টেম হচ্ছে 10 মিনিট পর্যন্ত এটাকে শেক করতে হয়। শেক করলে কি হবে, এটার 4 থেকে যেগুলো ছোট সেগুলো পাস করে যাবে, রাইট? বাট 4-এর বড়গুলো তো পাস করতে পারবে না, হাজার শেক করলেও তো কোনো লাভ নেই, তাই না? বুঝছো তাহলে? এরপরে তুমি কি করতে পারবে, যে ওয়েট নিছো না, আগে ওয়েট নিছো, এখন এই প্রত্যেকটা 4-10 মিনিট পরে প্রত্যেকটা সিভের আবার ওয়েট নেওয়া যাবে না? জি ম্যাম। এখন এই ম্যাম প্রত্যেকটা সিভের মধ্যে কি শুধু সিভ আছে নাকি এখানে সয়েলও আছে কিছু? সোহেল আছে। সয়েল আছে। তাহলে এই সয়েল সহ সিভের ওয়েট থেকে যদি তুমি শুধু সিভের ওয়েট মাইনাস করো, তাহলে কি আসবে? সোহেলের ওয়েট। সয়েলের ওয়েট। শুধু সয়েলের ওয়েট, এক্স্যাক্টলি, শুধু সয়েলের ওয়েট আসবে। এরপর আমরা কি করবো, যে দেখো যে সয়েল সহ সিভের ওয়েট নিব। ওকে, এবার আসো আমরা একটা টেবিল দেখি। এটা দেখলে তোমরা যদি এটা দেখো, যে এটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের সিভ অ্যানালাইসিসও হয়ে যাবে, হাইড্রোমিটার অ্যানালাইসিসও হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের প্রথমে আমরা সিভ গুলো লিখবো। সিভের ওপেনিং গুলো, এগুলো আমাদের শিখে ফেলতে হবে। সিভের ওপেনিং তোমরা অলরেডি জানো, মুখস্থ আছে তোমাদের। এবং কোনটা কোনটা আমাদের স্ট্যান্ডার্ড সেগুলো শুধুমাত্র মুখস্থ করলেই চলবে, সবগুলো মুখস্থ না করলেও চলবে তোমাদের। ঠিক আছে, এবার আসো ওয়েট অফ কন্টেইনার। এটা বলতে কি বুঝতেছি আমরা, বলো তো? মানে সিভের ওয়েট অফ ওয়েট। প্রত্যেকটা সিভ, ইভেন হ্যাঁ প্রত্যেকটা সিভ, নাম্বার 4-এর ওয়েট, নাম্বার 8-এর ওয়েট, কত গ্রাম সেটা তুমি ওয়েট মেশিনে বের করছো। এরপরে ওয়েট অফ কন্টেইনার প্লাস সয়েল, এটা কোনটা বলো তো? সয়েল সহ সিভের ওয়েট। অ্যানালাইসিস করার এক্স্যাক্টলি, পরে সয়েল সহ সিভ। তারপরে ওয়েট অফ সয়েল রিটেইনড, এটা কেমনে বের করবো? মাইনাস আগের ওয়েট থেকে পরের ওয়েটটা মাইনাস করে। মাইনাস। এক্স্যাক্টলি, আমরা তাহলে এই যে এই 4 নাম্বার কলাম থেকে আমি মাইনাস করবো কত, 3 নাম্বার কলামের যে ওয়েটটা সেটা। ঠিক আছে, এটা নিশ্চয়ই আমরা জানি নাকি? ধরো এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, 3, 4, 5, 6, 7, 8 মনে করো। ঠিক আছে, তো এটা মনে করো কথার কথা আসলো হচ্ছে, জাস্ট আমি ফর এক্সাম্পল বললাম, এটা মনে করো হচ্ছে 10 গ্রাম। ঠিক আছে, এটা মনে করো আসলে 12 গ্রাম। তাহলে সয়েলের ওয়েট কত, 2 গ্রাম। ঠিক আছে, এবার আসো পার্সেন্টেজ অফ সয়েল রিটেইনড, এটা কিভাবে বের করতে হয় এটা তোমরা জানো কিন্তু, এই যে এটা। যে টোটাল ওয়েট যত আসছে সেখান থেকে পার্সেন্ট বের করতে। এক্স্যাক্টলি, এখানে সাপোজ তোমার টোটাল ওয়েট, মনে করো এখানে আরো অনেক অনেক কিছু আছে, তোমার কথার কথা আমি জাস্ট এমনি বললাম, কথার কথা আসলো হচ্ছে এখানে মনে করো 110 গ্রাম। টোটাল সয়েল দিছো তুমি মনে করো 110 গ্রাম, কথার কথা আমি বললাম ফর এক্সাম্পল। আর এখানে পার্সেন্টেজ অফ সয়েল রিটেন কত পার্সেন্ট, এই 110 গ্রামের কত পার্সেন্ট হচ্ছে নাম্বার 4 সিভে তাহলে রিটেন করছে, তাহলে এটা কিভাবে বের করতে হয়? এইটা ইকুয়াল টু 2/110, সরি 110 ইন্টু কত, 100%। যেটা আসে সেটা হচ্ছে আমাদের এখানে পার্সেন্টেজ অফ সয়েল রিটেইনড। বুঝছো? এই বুঝছো না বুঝো নাই? জি ম্যাম। জি ম্যাম। Yes, ma'am. ওকে ফাইন, তাহলে আমাদের 6 নাম্বার কলামটা ডান, পারা যাবে। 7 নাম্বার কলামটা কি, কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন, এটা কিভাবে করতে হয়?
করে করে টোটাল যোগ করে প্রত্যেকটা ধরো আমি পার্সেন্টেজ জাস্ট আমি রিটেন যেটা গুলো যোগ করে করে। হ্যাঁ রাইট, এটা আমি তো বের করতে পারি না, আমি যে বের করি না মনে করো আমার কাছে ক্যালকুলেটর নাই। তো সাপোজ এখানে কিছু একটা আসলো, মনে করলাম এখানে আসলো হচ্ছে সাপোজ ধরো এখানে মনে করলাম আসলো ধরো 2.1, নিচে আসলো মনে করো 3.5, তারপর আসলো মনে করো 5। তাহলে কিউমুলেটিভ কি হবে? প্রথমটা হচ্ছে 2.1, তারপরটা কি 2.1 প্লাস 3.5 করে যেটা আসে, তারপর এই দুইটার সাথে যোগ করবা কত 5, এরকম করে করে প্রত্যেকটা হচ্ছে লাস্ট পর্যন্ত দেখবা কত আসে। পার্সেন্টেজ রিটার্ন যেহেতু আসবে, লাস্ট পর্যন্ত কত আসবে? ম্যাম 100। 100, রাইট। 100 বা 99 পয়েন্ট সামথিং হবে, হয়তো বা একটু লস হতে পারে। ঠিক আছে, তাহলে নিশ্চয় 7 নাম্বার কলামটা আমরা বুঝছি। জি ম্যাম। ওকে, এবার আসো 8 নাম্বার, পার্সেন্টেজ ফাইনাল কিভাবে বের করতে হয়। ম্যাম 100 থেকে কিউমুলেটিভটা বাদ দিলে। এক্স্যাক্টলি, তাহলে 100 মাইনাস 2.1। ঠিক আছে, তাহলে আমাদের যত থাকে তত আমরা এখানে লিখবো, এরকম করে 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 এখানে সব থেকে কম থাকবে। তাহলে পার্সেন্টেজ ফাইনাল আমি তাহলে জানি, সিভ ওপেনিং আমি তাহলে জানি। একটা সেমিলগ গ্রাফ পেপারে ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে তোমার পার্সেন্টেজ ফাইনাল, এক্স এক্সিসে থাকবে হচ্ছে সিভ ওপেনিং। গ্রাফ আঁকা যাবে? মিলিমিটার অবশ্যই। গ্রাফ আঁকা যাবে? জি ম্যাম। এরকম একটা গ্রাফ আসে নিশ্চয়ই, তাই না? যদি আমি হচ্ছে বড় থেকে ছোট করি, এখানে মনে করো 100, এখানে 10, তারপরে 1, তারপর 0.1, এরকম করা যাবে নাকি যাবে না? জি ম্যাম যাবে। আচ্ছা, এখানে তোমরা আমাকে আরেকটা জিনিস একটু বলতে পারবা কেউ? মনে করো এখানে সাপোজ আমি জাস্ট এখানে আরো কিছু ইমাজিনারি ভ্যালু মনে করে লিখি। সাপোজ এখানে ভ্যালু আসছে কথার কথা 98, এখানে আসছে মনে করো 90, এখানে আসছে মনে করো হচ্ছে একদম লাস্টে মনে করো আসছে 0, এখানে মনে করো আসছে 2। হ্যাঁ, জাস্ট আমি কথার কথা বলতেছি তোমাদের। এখন ধরো ওকে, হ্যাঁ ফাইন। এখন আমাকে কি তোমরা বলতে পারবা যে এখান থেকে আমি কি পার্সেন্টেজ অফ স্যান্ড, পার্সেন্টেজ অফ গ্রাভেল আর পার্সেন্টেজ অফ সিল্ট অ্যান্ড ক্লে বের করতে পারবো কিনা? পারা যাবে। কিভাবে করবা বলো তো একটু, জাস্ট একটু কমন সেন্স ইউজ করো। মিস গ্রাফের যে ইয়াটা আছে মানে সিভ ওপেনিং থেকে মানে ভার্টিক্যাল লাইন টেনে তারপর হ্যাঁ, হরাইজন্টাল লাইন ইয়া করতে। ভেরি গুড, এটা তো একটা সিস্টেম আছে। এছাড়া টেবিল থেকে কি কোনোভাবে ডিরেক্টলি বের করা যায়? স্লিট এন্ড ক্লে তো বুঝাই যায়। 200 নাম্বার থেকে যেগুলো পাস হয়েছে, প্যানে যেগুলো পড়ছে। রাইট, তাহলে এটা কত নাম্বার কলাম থেকে তুমি করবে বলো তো? কত নাম্বার কলাম অ্যাকচুয়ালি তোমার ফোকাস পয়েন্ট এখানে? এটা না? 6 নাম্বার না? জি ম্যাম, 6 নাম্বারটা। পার্সেন্টেজ অফ সয়েল রিটেন, তোমরা আমাকে এখানে বলো, জাস্ট এখানে চোখের আন্দাজে বলো যে গ্রাভেল কত পার্সেন্ট আছে। এখানে যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে তার মধ্যে গ্রাভেল কত পার্সেন্ট নাকি নাই? 2.1%, যেগুলো 4 নাম্বারে আটকে গেছে ওগুলো। যেগুলো 4 নাম্বারে আছে রিটেইন করতেছে, তার মানে কি 2.1 হচ্ছে আমার, 2.1% হচ্ছে গ্রাভেল। এরপরে মনে করো প্যানে আছে মনে করো তোমার, কথার কথা প্যানে আছে মনে করো 10, তাহলে আমার সিল্টার ক্লে কত? 10। বাকি যা যা থাকে 8 থেকে 200 পর্যন্ত যা যা রিটেইন করতেছে সবগুলা কি স্যান্ড না? বুঝছি? সবাই কি বুঝছি কিভাবে জি এখান ম্যাম। থেকে জি পার্সেন্টেজ অফ ম্যাম। গ্রাভেল স্যান্ড জি সিল বের ম্যাম। করা যাবে? হুম। তুমি কিন্তু গ্রাফে তাকানোরই জি দরকার নেই ম্যাম। তোমার, তুমি কিন্তু চাইলে এখান থেকে বের করতে পারো খুব ইজিলি। বুঝছো, মানে গ্রাফ থেকে তো করবাই, আমি তাকানোর দরকার নেই বলতে ইন সেন্স তুমি ইজিলি এখান থেকে বের করতে পারতেছো। ঠিক আছে, সবাই কি বুঝছো? এটা কিন্তু ম্যাম একটা এটা ম্যাথ কি দেখালাম সব এখন। সময় ম্যাম এটা কি সব সময় 8 থেকে 200 পর্যন্ত এটা স্যান্ড হবে? হ্যাঁ অবশ্যই, 4 দিয়ে যেগুলো পাস করে মানে 8-এ যেগুলো রিটেইন করে আর 200-তে যেগুলো রিটেইন করে, এখানে প্রত্যেকটা হচ্ছে আমার স্যান্ড। 4-এ যেগুলো রিটেইন করে সেগুলো শুধু গ্রাভেল, আর প্যানে যেগুলো রিটেইন করে সেগুলো শুধু হচ্ছে স্যান্ড, সিল্টার ক্লে। বাকি প্রত্যেকটা হচ্ছে স্যান্ড, মানে তোমার এই যে এখান থেকে শুরু করে 8 থেকে শুরু করে 200 পর্যন্ত হচ্ছে স্যান্ড, মানে এদের এর মধ্যে যা যা রিটেইন করতেছে এগুলো হচ্ছে স্যান্ড। বুঝছো? আর এই প্যানে যা রিটেইন করে সেটা হচ্ছে সিল্টার ক্লে। আর এখানে 4-এ যা রিটেইন করে সেটা হচ্ছে গ্রাভেল।
ক্লিয়ার? এই বুঝছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওকে ফাইন, তাহলে একটু ক্লিয়ার করি। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমি একটু বয়ে যাই। এটা তো আমি সবই তোমাদেরকে এক্সপ্লেন করলাম। এবার দেখো তো এক্সাম্পল 2.1টা পারবা কিনা। এটাতে আমি একটু পরে আসতেছি। এক্সাম্পল 2.1-এ কি দিছে দেখো। তোমাদের পরীক্ষায় মনে করে দেয়া আছে সিভ নাম্বার দেয়া আছে, মাস অফ সয়েল রিটেইনড অন ইচ সিভ, প্রত্যেকটা সয়েলে কতটুকু তোমার হচ্ছে রিটেইন করতেছে সেটা দেয়া আছে, মানে ডিরেক্ট সয়েলের ওয়েটটা দেয়া আছে। তাহলে কি এখান থেকে তোমার হচ্ছে সিভের ওয়েট বা অন্য কিছুর ওয়েট তো দরকারই নাই, এখানে শুধু কি সিভ ওপেনিং গুলো লিখবা, লিখে তারপরে কি করবা, তারপরের কাজ কি পার্সেন্টেজ রিটেইন বের করবা। এগুলো সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে কত আসে 729, সবগুলো যোগ করলে আসে হচ্ছে 729। তারপরে এইটা ফলো করবা না তোমরা, এখানে দেখো দুইটা কলামে কাজ শেষ করে দিছে, তোমরা এখানে 3টা কলাম করবা। ঠিক আছে, ওরা এখানে কি পার্সেন্টেজ রিটেনটা করেনি, বুঝছো? সেজন্য একটু ক্রিটিক্যাল দেখা যাচ্ছে, বাট এরকম তোমরা করবা না। তোমরা কি করবা, পার্সেন্টেজ রিটেন বের করবা, তারপরে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন, মানে একটু আগে আমি যেভাবে দেখালাম সিমিলার ভাবে কাজ করবা, সিমিলার রেজাল্টই আসে, বুঝছো? ইয়েস ম্যাম। ওকে, এটা তোমরা দেখারই দরকার নাই, এখানে জাস্ট তোমরা এটা দিয়ে তোমরা হচ্ছে একটু আগে আমি যেই হচ্ছে তোমাদের ম্যানুয়ালি আছে, এটা কিন্তু তোমাদের ল্যাব ম্যানুয়াল আছে, 344 ল্যাব ম্যানুয়ালি টেবিলটা দেওয়া আছে, ওইখানে জাস্ট তোমরা ভ্যালুগুলো বসায় এই টেবিল অনুযায়ী তোমরা হচ্ছে পার্সেন্টেজ ফাইনাল বের করবা। এটা যেহেতু তোমরা 2-1 এভাবে করে আসছো সেই জন্য আমি এভাবে দেখালাম, বুঝতে পারছো? এটাও কিন্তু সিম, এটা কিন্তু কঠিন কিছু না, এটা জাস্ট কি করছে এখান থেকে তোমার হচ্ছে কিউমুলেটিভ ভাবে একবারে যোগ করে ফেলছে, পার্সেন্টেজ আর করে নাই। পরে এখানে দেখো আবার ক্যালকুলেশন একটু ঝামেলা, মানে ডিরেক্ট তুমি 100 থেকে মাইনাস করে কিন্তু হচ্ছে না, বুঝছো? এখানে তোমার আরেকটু ক্যালকুলেশন করতে হচ্ছে, তো এত কষ্ট করার দরকার কি, তুমি তো পারো এই সিস্টেমটা। পার্সেন্টেজ রিটেন বের করবা, তারপর কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন বের করবা, তারপর পার্সেন্ট ফাইনাল, জি ম্যাম। শেষ। পারা যাবে? এখানে বলছে কি মেক দ্য নেসেসারি ক্যালকুলেশনস এন্ড ড্র এ পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ। তার মানে কি এটার পরে একটা কার্ভ আমাদের ড্র করতে হবে, এরকম একটা কার্ভ, সেমিলগ গ্রাফ পেপারে এরকম একটা কার্ভ আমাদের ড্র করতে হবে। ঠিক আছে, পরীক্ষা যদি কোশ্চেন আসে অবশ্যই সেমিলগ গ্রাফ পেপার কোশ্চেন পেপারের সাথে অ্যাটাচ করা থাকবে। আচ্ছা, এবার আমরা একটু আসি, এখানে তোমাদের কয়েকটা টার্ম আছে, সেই টার্মগুলোর মধ্যে একটা টার্ম তো হচ্ছে কত পার্সেন্ট স্যান্ড আছে, কত পার্সেন্ট সিলটা ক্লে আছে, এটা তো দেখে বোঝাই যাচ্ছে মনে হয় নাকি? এখান থেকে ডিরেক্ট বোঝা যাচ্ছে না, কারণ এখানে টোটালটা দেওয়া আছে। এটাকে তুমি যদি পার্সেন্টেজ রিটেন করো তাহলে কিন্তু বুঝতে পারবা। গ্রাভেল এখানে 0%, গ্রাভেল এখানে নাই, দেখছো? মাসই নাই, তাহলে পার্সেন্টেজ মাস কোথায় থাকবে? থাকবে না তো, থাকবে নাকি থাকবে না বলো তো? থাকবে না। থাকবে না। প্যানে আছে 12 গ্রাম, 12 গ্রামকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, কিন্তু কত পার্সেন্ট সেটা বুঝতে পারবো আমরা। আর বাদ বাকি সবগুলো কি স্যান্ড, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি, এই গ্রাফটা মনে করো ড্র করলাম, এই গ্রাফটার মধ্যে কয়েকটা টার্ম আছে, D60 D30, এগুলো কি একটু দেখে আসি আমরা। ঠিক আছে, দেখো এই যে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ, এগুলো তোমরা আগেও পড়ছো। D10, এই D10টাকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ সাইজ, ইফেক্টিভ সাইজটা হচ্ছে D10। D10টা কি, দ্য প্যারামিটার ইজ দ্য ডায়ামিটার ইন দ্য পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ করেসপন্ডিং টু 10% ফাইনার। 10% ফাইনারের জন্য আমাদের ডায়ামিটার যত হচ্ছে সেটাই হচ্ছে ইফেক্টিভ সাইজ। দ্যাট মিনস ধরো এখানে যদি আমি একটা গ্রাফ চিন্তা করি, এখানে দেখো তো 10% ফাইনার, পার্সেন্ট ফাইনার থাকে ওয়াই এক্সিস বরাবর, এই 10% ফাইনারের জন্য তুমি যদি একটা করেসপন্ডিং একটা লাইন টানো, এক্স এক্সিস এর প্যারালাল একটা লাইন টানো, সেটা তোমার কার্ভকে বা গ্রাফকে যে পয়েন্টে ছেদ করতেছে সেটাকে তুমি নিচের দিকে ভার্টিক্যালি এক্সটেন্ড করতে পারবা, রাইট? পারবা কি পারবা না? পারবো না। তাহলে এখানকার ভ্যালুটা কত হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে মনে করো এটা কত 0.5, এটা হচ্ছে 0.1, তাহলে এখানে মনে করো এটা তো সেমিলগ গ্রাফ, সো এটা বোঝা যায় না অ্যাকচুয়ালি। ধর আমি ধরলাম হচ্ছে 0.15 মনে করো, 0.15 মিলিমিটার, তাহলে D10 কত আমার 0.15 মিলিমিটার। আচ্ছা, এবার আমাকে বলো তো D30 কত, কিভাবে বের করবা D30?
সেম ভাবেই 30% ফাইনাল থেকে লাইন এক্স্যাক্টলি, থেকে আমি হরিজন্টাল লাইন টেনে রাইট রাইট। তাহলে এই যে 30%-এর জন্য তুমি একটা হরিজন্টাল লাইন টানবা, সেটাকে তুমি ওয়াই এক্সিস সরি এক্স এক্সিস পর্যন্ত ভার্টিক্যালি টানবা, সেটা তোমার হচ্ছে যত মিলিমিটারে ছেদ করে সেটা বসাবা। এটা সেমিলার গ্রাফ পেপার অটোমেটিক্যালি তুমি বসাতে পারবা, নিচে ভ্যালু দেওয়া থাকবে। সো অবভিয়াসলি তুমি এখানে বসাতে পারবা। এরকম D60, D75 যে কোনো কিছু বের করা যাবে। ঠিক আছে, তাহলে D10 যদি বের করো সেটাকে আমি বলি হচ্ছে ইফেক্টিভ সাইজ। এবার আসি, পরীক্ষা এগুলো একটু অনেক সময় ডেফিনেশন আসে, তখন এগুলো লিখবা আর কি। তারপর আসে, দেখো D60 আর D10 এর যে রেশিও, সেটাকে আমরা বলি হচ্ছে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, CU। তোমরা হয়তো ম্যাটেরিয়াল ল্যাবে অন্যরকম ভাবে শিখে আসছো, CU নামটা হয়তো দেখো নাই, বা অন্য কিছু অন্য কোনো টার্মে প্রকাশ করা হতো, বাট নাম ছিল ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট হচ্ছে দুটো রেশিও। কিসের রেশিও? D60 আর D10 এর রেশিও হচ্ছে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। এগুলো কেন লাগে? তোমার গ্রাফটা কোন টাইপের, ওয়েল গ্রেডেড, গ্যাপ গ্রেডেড, কোন গ্রেডেড, সেটা তোমার বোঝার জন্য হচ্ছে তোমার এই CU-টা লাগে। যদি তোমরা কেউ সিভ অ্যানালাইসিস করে থাকো, তাহলে বোধহয় এটা তোমরা দেখে আসছো। কেউ কি করছো সিভ অ্যানালাইসিস, কোন গ্রুপ? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমরা জানো। এরপর আমরা আসি কোএফিসিয়েন্ট অফ গ্রেডেশন। এটাকে অনেক সময় CC দিয়ে প্রকাশ করা হয়, অনেক সময় CZ দিয়ে প্রকাশ করা হয়। CZ, তোমাদের ম্যানুয়ালে বোধহয় CZ দিয়ে প্রকাশ করছে। হ্যাঁ, এই যে CZ, সেম জিনিস, সিসি আর সিজের সেম। এই প্যারামিটারটা কিভাবে ডিফাইন করা যায়? সিসি ইকুয়াল টু D30 স্কোয়ার ডিভাইডেড বাই D60 ইন্টু D10। এই ডি গুলো অবশ্যই তুমি বের করতে পারবা গ্রাফ থেকে, রাইট? সো পরীক্ষায় যদি আসে, তোমার হচ্ছে গ্রাফটা ড্র করতে বলা হয় এবং হচ্ছে D10 CU CC বের করতে বলা হয়, সেটা ল্যাব ল্যাব এক্সামে হোক, ফাইনাল এক্সামে হোক, পারা যাবে নাকি যাবে না? ম্যাডাম পারা যাবে। ওকে ফাইন। দেন আরেকটা আছে সর্টিং কোএফিসিয়েন্ট, এটা আমাদের খুব কম লাগে। এটা হচ্ছে তোমার S0 ইকুয়াল টু, সর্টিং কোএফিসিয়েন্টকে আমরা S0 দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি √D75/D25। এটা খুবই রেয়ার ইউজ হয়, এটা খুব একটা ইউজ করি না আমরা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের √D75/D25। এটা আমরা বের করতে পারবো অবশ্যই, 75 আর 25 100% বের করা যাবে। এবার আসো এখানে, এটা কি কেউ কি বলতে পারবা? তোমরা একটু আগে আমাকে বলতেছিলে না যে কিভাবে গ্রাভেল, কিভাবে স্যান্ড বের করতে হয়? এটা বেসিক্যালি সেটাই বের করছে। কিভাবে বের করছে দেখো, 76.2, 76.2 তে আর 4.75, এই 76.2 কিসের সাইজ বলতে পারবা? ভার্টিক্যাল সাইজ। আমাদের গ্রাভেলের সাইজ কত ছিল? 4.75 ছিল মিনিমাম, ম্যাক্সিমাম ছিল 76.2। ঠিক আছে, আচ্ছা দেখো আমি তোমাদেরকে এখানে দেখাই, এখানে একটু দেখো। এই যদি বুঝো তাহলে বাকিটা খুব ইজিলি বুঝতে পারবা। দেখো আমাদের গ্রাভেল সাইজ ছিল, একটু মনোযোগ দিয়ে দেখো, এটা পরে শেষ করে দিচ্ছি, এটা এক্সাম্পল 2.2। ওকে, দেখো আমাদের গ্রাভেল সাইজ ছিল, আমি এখানে একটু লিখতেছি। গ্রাভেল সাইজ ছিল বড় হচ্ছে 76.2 থেকে 4.75, এগুলো মিলিমিটারে কিন্তু। স্যান্ড ছিল হচ্ছে কত? 4.75 থেকে 0.075 মিলিমিটার। আর সিল্ট আর ক্লে কি? লেস দেন 0.075 মিলিমিটার, রাইট? এটা তো নিশ্চয়ই আমাদের মনে আছে। তো এই গ্রাফ থেকে কিভাবে বের করা যায় কতটুকু গ্রাভেল, কতটুকু স্যান্ড, কতটুকু সিল্টার ক্লে? টেবিল থেকে তো বের করা একটু আগে আমি দেখালাম। এবার আসো গ্রাফ থেকে কিভাবে বের করা যায়। আমি কি করব, এই গ্রাভেল, স্যান্ড, সিল্ট নামগুলো লিখবো। ঠিক আছে, গ্রাভেল, স্যান্ড, সিল্ট লিখলাম। এখানে সাইজ গুলো লিখি একটু, 76.2, 4.75 আর 0.075। এখানে সিল্ট আর ক্লে আর কি। এখন এখানে পার্সেন্টেজ ফাইনাল কতটুকু কতটুকু আছে দেখো তো। শুরুই হয়েছে 10 থেকে, ঠিক আছে? 10-এর জন্য পার্সেন্ট ফাইনাল কত বলো তো? 10-এর জন্য বলতে 10-এর করেসপন্ডিং, মনে করো যদি 10 বলি, 10-এর করেসপন্ডিং একটা ভার্টিক্যাল লাইন টানবা, টেনে এরকম করে হরাইজন্টাল একটা লাইন টানবা, ওয়াই এক্সিসে কত পার্সেন্ট ফাইনাল সেটা বুঝতে পারবা। দেখো তো 10-এর জন্য কত পার্সেন্ট ফাইনাল, কত? 100 না? এখানে যদি তুমি একটা লাইন টানতা,
এখানে কত অ্যাকচুয়ালি, এই যে এটা কত, 100 নাকি? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, যদি 10-এর জন্য 100 হয়, 100-র উপরে তো এটা যাইতে পারবে না, লিমিট তো 100, পার্সেন্ট ফাইনাল যেহেতু। তাহলে 76.2 এর জন্য পার্সেন্ট ফাইনাল কত? মিস 100ই তো হবে। 100ই তো হবে, এক্স্যাক্টলি 100। পার্সেন্ট ফাইনাল লিখি আমি উপরে। 10-এর জন্য যদি 100 হয়, 100% 76.2 এর জন্য 100ই হবে, তাই না? নো ডাউট। তাহলে 100 লিখলাম আমি এখানে। 4.75 এর জন্য কত আছে এখানে বলো তো? মনে করো এরকম একটা জায়গায় 4.75, এটার জন্য কত? দেখো মিস এটার জন্য 100 কিন্তু হবে, কারণ 100, 5 গুলো তো 100 একশো একটু কম হবে। এক্স্যাক্টলি। এই যে এরকম একটা জায়গায় দেখো 100 100, আমার লাইনটা যদি বাঁকা হচ্ছে, এই যে 100ই কিন্তু। তাহলে 4.75 এর জন্য আমি লিখলাম 100% ফাইনাল, যে পার্সেন্ট লিখলাম আমি। এবার দেখো তো 0.075 এর জন্য কত হবে? 0.075 কোথায় আছে? 60 এর আশেপাশে হবে। হুম হুম, নিচে নিচে মিস 0.075, 10 এটা হচ্ছে 0.05, এটা হচ্ছে 0.1, তাহলে 0.075 কোথায় হবে? এরকম একটা জায়গায় হবে, রাইট? এরকম বা এরকম আচ্ছা, একটা জায়গায় জি ম্যাম। কত হয় বলো তো? আমি এরকম একটা লাইন টানলাম, তারপর একটা এরকম যদি আমি স্ট্রেট লাইন টানি, যদি আমার স্ট্রেট হবে না, 9 বা ধরো 8 হবে। এরকম একটা জায়গায় হবে না? জি মিস। তাহলে কত হবে এটা আমাদের? ধরলাম আমি হচ্ছে, সাপোজ কথার কথা, আমি ধরো আমার ধরলাম হচ্ছে উম ধরো 8%, তাই না? ধরা যায় তো নাকি? জি মিস। এইবার আমাকে তাহলে বলো গ্রাভেল কত পার্সেন্ট? 4.75 থেকে 0% এখানে। 76.2 পর্যন্ত কি কোনো গ্রাভেল আছে? 100 মাইনাস 100 করো, না কত ম্যাম, হয়? 0%। 0। তাহলে গ্রাভেল হচ্ছে 0, স্যান্ড কত পার্সেন্ট? 100 মাইনাস 8, তাহলে কত হয়? 92, 92%। 92। 2%। রাইট, ঠিক আছে। আর সিল্টার ক্লে কত? 8%। 8 মাইনাস 0 8%। কত পার্সেন্ট হয়? 8%। বুঝছো? আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, যে এই গ্রাফটা দিয়ে বুঝালাম। এখানে তোমাদের হচ্ছে আরেকটা গ্রাফ দিয়ে বুঝাইছে, দেখাই আমি তোমাদেরকে। এখানে হচ্ছে তোমার এই যে 4.75 100, 0.075 62, এটা হচ্ছে পরের পেজের টেবিল 2.3। দাঁড়াও দেখাচ্ছি আমি, সরি ফিগার 2. এই যে এটা, এইটার ক্ষেত্রে হচ্ছে 0.075 এর জন্য তোমার একটা করছে, তারপর এটাকে তোমার হচ্ছে এখানে দেখাইছে আর কি। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? জি মিস। তাহলে জি সিস্টেমটা মিস। কি বুঝতে পারছি আমরা? এবার দেখি এক্সাম্পল 2.2টা দেখি। 2.1 নিয়ে আশা করি কনফিউশন নাই। 2.2তে কি বলছে? D10 বের করতে বলছে, D30, D60 এগুলা বের করতে বলছে, CU বের করতে বলছে, CZ বের করতে বলছে। দেখো বের করা যাবে এগুলা? আগের ম্যাথের কন্টিনিউশন এটা। বের করতে কি আমরা পারবো? জি Yes, ম্যাম। ma'am. জি ম্যাম। ওকে ফাইন, তাহলে আমরা মনে করি এখানে বের Yes, করলাম। ma'am. এরপর দেখো এক্সাম্পল 2.3, এখানে বলছে কত পার্সেন্ট স্যান্ড, কত পার্সেন্ট গ্রাভেল, কত পার্সেন্ট সিল্টার ক্লে, সেটা বের করতে বলছে। সেটাও আমরা বের করতে পারবো। এটা তোমার এত কষ্ট না করলে করেও তুমি জাস্ট টেবিল থেকেও কষ্ট, মানে তুমি জাস্ট বের করে ফেলতে পারবা, আরো অ্যাকিউরেট হবে। জাস্ট লিখার জায়গায় লিখে দিতে পারো আর কি। ঠিক আছে, বুঝছো? একটু আগে আমি যেটা দেখালাম আর কি। তাহলে আমার এখানে এই চ্যাপ্টারের সবগুলো এক্সাম্পল কিন্তু ডান। তাহলে নেক্সট ক্লাসে, ও আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দেই, জাস্ট এই এই গ্রাফটা আমি শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি হাইড্রোমিটার অ্যানালাইসিসটা দেখাবো, আর হচ্ছে পার্টিকেল শেপ। নেক্সট ক্লাসটা হয়তো বা 15 মিনিটের লাগবে আমার চ্যাপ্টার 2 শেষ করতে। শেষ করা গেল না, আজকে অলরেডি 8:30 মতো বেজে গেছে। তো তাহলে আমরা চ্যাপ্টার 3 শুরু করার আগে আমরা হচ্ছে 15 মিনিটের একটা চ্যাপ্টার 2 এর ক্লাস ক্লাস করে তারপর হচ্ছে আমরা চ্যাপ্টার 3 শুরু করব। আচ্ছা, তো আমি হচ্ছে লাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন তোমার হচ্ছে গ্রেডের গ্রাফ আছে। তো এখানে 3টা খুব পপুলার গ্রেডের হচ্ছে কি কি? একটা হচ্ছে গ্যাপ গ্রেডেড, একটা হচ্ছে পুরলি গ্রেডেড, একটা হচ্ছে ওয়েল গ্রেডেড। তোমরা অবশ্যই জানো এটা। ওয়েল গ্রেডেড কি বলতে পারবা?
ম্যাম যেখানে সব ম্যাম ধরনের যেটা পার্টিকেল পুরো ফাইন এবং ইউনিট কোর্স সমান অনুপাতে আসছে বলতে গেলে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওয়েল গ্রেডেড পার্টিকেল বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের একটা সয়েলের মধ্যে, তোমরা অবশ্যই সয়েল নিয়ে এতদিন ধরে কাজ করতেছো, ল্যাবে কাজ করছো, তোমরা সয়েল ভাঙতেছো, সেই সয়েলে কিছু টুকরা আছে, কিছু বড় আছে, কিছু ছোট আছে, মিক্স করা সয়েল আছে। তো মনে করো তোমার কিছু পার্টিকেল হচ্ছে বড় বড় পার্টিকেল, আবার কিছু পার্টিকেল হচ্ছে খুব ছোট। তাহলে কি সেই ছোট পার্টিকেল গুলো কি হবে, বড় পার্টিকেলের ভিতরে ঢুকে থাকবে না? দেখো তো, জি ছোট ছোট ম্যাম। পার্টিকেল গুলা বড় পার্টিকেলের ভিতরে ঢুকে থাকবে, কিছু মিডিয়াম থাকবে। মানে সব টাইপের, ছোট থেকে বড় সব টাইপের পার্টিকেল যদি এখানে থাকে, তাহলে কি দেখো তো এখানে কি এই জিনিসটা অনেক বেশি বেটার হলো না? তোমার এখানে ভয়েড কমে গেল। ভয়েড কমে যাওয়া মানে কি, সয়েল কন্ডিশন বেটার, মানে উপর থেকে সেটেল করবে না সহজে। মানে উপরে ভয়েড যদি বেশি থাকে, উপরে যদি তুমি লোড দাও, তাহলে কি এটা কি সেটেল করে যাবে না? জি ম্যাম। বুঝতে কি বলছি? জি ম্যাম। জি ম্যাম। তো তাহলে যদি ভয়েড কম থাকে, ভয়েড কখন কম থাকবে, যখন সিলটা আর ক্লেও এখানে থাকবে। তাহলে যদি সব সাইজের পার্টিকেলের মিক্স থাকে, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে কি ওয়েল গ্রেডেড। ওয়েল গ্রেডেড কার্ভটা দেখো একদম পুরাটা জুড়ে থাকে, দেখতে পাচ্ছি পুরাটা জুড়ে থাকে আমার ওয়েল গ্রেডেড কার্ভ। এরপর আসো পুরলি গ্রেডেড আর গ্যাপ গ্রেডেড। পুরলি গ্রেডেড কি কেউ বলতে পারবা? পুরলি গ্রেডেড বা এটাকে অনেক সময় আমরা ইউনিফর্মলি গ্রেডেডও বলে থাকি। পুরলির আরেকটা নাম হচ্ছে ইউনিফর্মলি গ্রেডেড। কেউ কি বলতে পারবা? ম্যাম এক ধরনের পার্টিকেল সবগুলো একটু বেশি আছে, পার্টিকেল হয় সেম। কোর্সের পার্টিকেল বেশি আছে অথবা ফাইন পার্টিকেল গুলো বেশি এক্স্যাক্টলি, আছে। ভেরি গুড। হয় পুরলি গ্রেডেডে হয় কোর্স বেশি আছে বা ফাইন বেশি আছে, মানে এটা একটা সাইজের পার্টিকেলের আধিক্য বেশি থাকবে। দেখো এটার দেখো টোটাল যে ইয়াটা, লেন্থটা, তুমি যদি এরকম করে লেন্থ চিন্তা করো, এখান থেকে, সরি, হ্যাঁ এখান থেকে এই এতটুকু হচ্ছে এটা লেন্থ, দেখতে পাচ্ছো? আর বাকিগুলো ওয়েল গ্রেডের লেন্থ কতটুকু, এখান থেকে শুরু করে এই এতটুকু, দেখতে পাচ্ছো? অনেক দূর জুড়ে জি ম্যাম। ছড়ায় আছে। আর তোমার পুরলি গ্রেডেড কি অল্প একটু জায়গা জুড়ে, মানে অল্প একটু পার্টিকেল আছে। কত থেকে সাইজ কত, 0.5 থেকে পয়েন্ট, ধরো হচ্ছে পয়েন্ট কত হবে, 0.03 পর্যন্ত হচ্ছে এটা সাইজ, এখান থেকে এতটুকু হচ্ছে সাইজ। তার মানে একটা সাইজের পার্টিকেলের আধিক্য এখানে বেশি। এই জন্য এটার নাম হচ্ছে পুরলি গ্রেডেড অথবা ইউনিফর্মলি গ্রেডেড। আরেকটা হচ্ছে কি গ্যাপ গ্রেডেড। গ্যাপ গ্রেডেডটা কি কেউ বলতে পারবা? যে কোনো একটা সাইজ যে মিসিং কোনো একটা থাকবে। সাইজের পার্টিকেল থাকে না। মিসিং থাকে, এক্স্যাক্টলি। যে কোনো একটা মিসিং থাকে, হয় সেখানে হচ্ছে তোমার কিছুটা, সাপোজ কিছু স্যান্ড মিসিং আছে বা সাপোজ কিছু গ্রাভেল মিসিং আছে, এরকম যদি থাকে, মানে পার্টিকেলটা গ্যাপ দিয়ে দিয়ে, কার্ভটা একটু গ্যাপ দিয়ে দিয়ে হয়, এরকম টাইপের হয়। এই যে এরকম, একটু এরকম, আবার এরকম, দেখো একটা জায়গা বেশি, এখান থেকে এতটুকু লেন্থ অল্প, তারপর আবার এখান থেকে লেন্থ বেশি, আবার অল্প একটু লেন্থ, মানে একটা পুরো টোটালটা জুড়ে নাই আর কি। এটাকে আমরা বলি হচ্ছে গ্যাপ গ্রেডেড। তো এই জিনিসগুলো একটু দেখবা, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? না মিস। আচ্ছা দাঁড়াও, আমি একটু রেকর্ডিংটা অফ করি, একটু দাঁড়াও।